তো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি থালাবান মুভিকে, যা একটি মিস্ট্রি থ্রিলার মুভি। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি আপনার মনে খেলতে থাকবেন যে কে আসল খুনি। তো বেশি দেরি না করে চলুন আজকের এক্সপ্লেনটি শুরু করা যাক। তবে যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অলে সেট করে নিন, আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সিনেমার শুরুতেই আমরা একটি নিউজ টেলিকাস্ট রুমের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় এই নিউজ চ্যানেল মিস্ট্রি কেসগুলি কভার করে, যেগুলি এখনো অমীমাংসিত বা যেগুলি সম্পর্কে দর্শকদের চমকে দেওয়া সত্য দেখানো উচিত। তারা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের চ্যানেলে আমন্ত্রণ জানায় এবং তাদের জীবনের কেস হিস্ট্রি সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে যা হয় তা হলো টিআরপি উঁচুতে থাকে এবং খবরও রিয়েল থাকে, তাই মানুষ দেখতে পছন্দ করে। আমরা যাকে দেখছি তিনি হলেন ডিআইএসপি উদয় ভানু। নিউজ রিপোর্টার তাকে বলছেন, স্যার আপনি আপনার পুরনো কেস সম্পর্কে কিছু বলুন। তিনি বুঝতে পারেন না কোন কেস সম্পর্কে তারা জানতে চায়। তখন মেয়েটি বলে, স্যার আপনি চাপরানপুটা কেস সম্পর্কে কথা বলতে পারেন। এই কেসের কথা শুনে উদয় ভানু তৎক্ষণাৎ অস্বীকার করে। তিনি বলেন, আমি এর বিষয়ে কিছু বলতে পারবো না, আমি এ বিষয়ে কিছু প্রকাশ করতে পারবো না। তখন মেয়েটি বলে, স্যার আপনি নিজের ইমেজও উন্নত করতে পারেন, কারণ এই কেসে আপনার রেপুটেশনও খুব খারাপ হয়েছিল। এটা মিডিয়াতে এসেছিল এবং আমাদের শোতেও ভালো টিআরপি মিলবে, মানুষ আসল সত্য জানতে পারবে। তখন ডিআইএসপি অনেক চিন্তা করে বলেন, কখনো যদি আমি অনুভূতিতে ভেসে কিছু বলে ফেলি তাহলে সেটা কাট করতে হবে। প্রতিটি দৃশ্য লাইভে যাওয়ার আগে আমাকে দেখাতে হবে এবং কোনো জায়গায় যদি মনে হয় ট্রিম করতে হবে তাহলে সেটা ট্রিম করতে হবে। মেয়েটি এই শর্তেও রাজি হয়ে যায়। তারপর উদয় ভানু চাপরানপুটা কেস সম্পর্কে কথা বলতে শুরু করেন। 2019 সালের ঘটনাটি এবং আমাদের চাপরানপুটা পুলিশ স্টেশন দেখানো হয়। তারপর আমরা কার্তিককে দেখি, যিনি গাড়ি থেকে নেমে আসেন। এখানে তার ট্রান্সফার হয়েছে এবং এর আগে তার 5 বার আরও ট্রান্সফার হয়েছে। তিনি একজন এসআই, যিনি মাত্র 2 বছরের চাকরিতে 5 বার ট্রান্সফার হয়ে গেছেন। এরপর আমরা জয়শঙ্করকে দেখি, যিনি এই পুলিশ স্টেশনেই সিআই। সবাই তাকেই রিপোর্ট করে, কার্তিককেও করতে হয়। কিন্তু কার্তিকের ট্র্যাক রেকর্ড দেখে জয়শঙ্কর তাকে বকুনি দেয়। তিনি বলেন, তুমি কি পিটি উষার পরিবারের লোক? কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারো না? কার্তিক তখন উত্তর দেয়, স্যার কোনো দুর্নীতির কারণে আমার ট্রান্সফার হয় না, আমি আমার সিনিয়রদের অর্থহীন আদেশ মানি না। যদি কোথাও দুর্নীতি দেখি এবং সেটা ভুল হয় তাহলে আমি প্রতিবাদ করি, কারণ আপনি জানেন দপ্তরের সিনিয়রদের এসব পছন্দ হয় না। জয়শঙ্কর প্রথমে তাকে গালি দেয় আর কার্তিকও খুব সুন্দর করে উত্তর দেয়। ফলে প্রথম দিন থেকেই তাদের সম্পর্কের একটু টানাপোড়া দেখা যায়। যখন কার্তিক সিআই স্যারের রুম থেকে বের হন তখন এক কনস্টেবল তাকে বলে, স্যার আমাদের স্যারের মেজাজ খুব গরম, তবে যদি আপনি তার সঙ্গে ভালো আচরণ করেন তাহলে স্যারও আপনার সঙ্গে ভালো আচরণ করবেন। তারপর সে একটি ঘটনা শোনায়। আজ থেকে 2 বছর আগে একই স্টেশনের একজন কনস্টেবল ছিল যার নাম রঘু। তিনি এক টিভি নেত্রীকে বিরক্ত করতে থাকেন। মানে তারা অভিযোগ আনতে গিয়েছিলেন তার স্বামীর বিরুদ্ধে, কিন্তু তার স্বামী তখন বাড়িতে ছিলেন না। রঘু সেই সুযোগ নিয়ে তার বাড়িতে যান এবং তার সঙ্গে শোয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে জয়শঙ্কর এবং তার দল হাতে নাতে রঘুকে ধরেন। যেহেতু তিনি পুলিশ ছিলেন তাই তারা তাকে বেশি কিছু করেনি, কেবল তাকে গালি দেয় যে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তুমি এসব কেন করো, একটু শুধরে যাও। কিন্তু আমাদের জয়শঙ্কর পুরো আইন মানেন এবং রঘুকে 6 মাসের জন্য ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়। এরপর যখন রঘু যোগ দেন তিনি জয়শঙ্কর স্যারের পুরো বিপরীতে চলে যান। তাহলে আপনিই বলুন, স্যার শুধু নিজের কর্তব্যই পালন করেছিলেন, এতে তার কি দোষ ছিল? তখন কার্তিক বলেন, জয়শঙ্কর স্যার পুরোপুরি আমার মতো, আমি এই ধরনের কিছুই সহ্য করি না। এরপর আমরা আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে সেই সময় ঘটনার কিছুদিন পর জয়শঙ্কর যখন তার স্ত্রীকে পোস্ট অফিসে নামিয়ে স্টেশনে যাচ্ছিলেন তখন জেমি নামের একজন লোক সুনিতার উপর প্রাণঘাতী হামলা করে, যার ফলে সুনিতা আহত হন। তবে যখন যোশীকে জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে যে ভুল করে অন্য কারো উপর আক্রমণ করেছে, সুনিতা তার লক্ষ্য ছিল না। পরে যোশীকে জেলে পাঠানো হয়। সুনিতার সুস্থ হতে 2 বছর সময় লাগে, তবে আজও তিনি একটু লেংড়িয়ে হাঁটেন। এরপর আমরা প্রেজেন্ট ডেতে কার্তিককে দেখি, যখন একজন কনস্টেবল এসে তাকে জানায় যে তার বন্ধু মনু দাস, যিনি জেলে আছেন, বলেছেন যে তিনি কার্তিকের সঙ্গে দেখা করতে চান। কার্তিক তাকে দেখতে যায় এবং যেতেই চিনে ফেলেন। জিজ্ঞাসা করেন, তুই জেলে কিভাবে এলি? মনু দাস জানায়, আমি শহরে অনেকদিন ধরে কেবল টিভির কাজ করছি। কিছুদিন আগে বিনায়ক নামের একজন লোক শহরের বাইরে থেকে এসে অনেক টাকার বিনিময়ে কেবল ব্যবস্থা শুরু করে, কিন্তু তার ব্যবসা চলছিল না, কারণ এই শহরে সবাই আমাকে চেনে। একদিন সে বুঝতে পারে তার ব্যবসা চলছে না। একদিন তাদের মধ্যে ঝগড়া হয়,
তখন একটি ধাক্কায় সে একটি ধারালো জিনিসের উপর পড়ে যায় এবং আহত হয়ে যায়। তবে আমি ইচ্ছাকৃতভাবে এটি করিনি। 4 দিনের মধ্যে আমার বিয়ে। আমি তোকে কথা দিচ্ছি, বিয়ে করে আবার আত্মসমর্পণ করব। তুই একটু দেখে নিস। কার্তিক তার কথা বিশ্বাস করে, কারণ সে তার পুরনো বন্ধু। তাই কার্তিক নিজের ঝুঁকিতে তাকে ছেড়ে দেয়। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আর আমরা রামিয়া নামের একটি মেয়েকে দেখি, যে তার সন্তানকে প্রতিবেশীর বাড়িতে রেখে পুলিশ স্টেশনে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি জয়শঙ্কর স্টেশনে আসেন, এবং যখন তিনি জানতে পারেন কার্তিক মনু দাসকে ছেড়ে দিয়েছে, তখন তিনি ক্ষিপ্ত হন। তিনি বলেন একটি প্রক্রিয়া রয়েছে, এবং আমাকে না জানিয়ে তুমি কাউকে কিভাবে ছেড়ে দিতে পারো, তাকে কোর্টে উপস্থাপন করতে হবে। কার্তিক তখন তাকে বোঝাতে চেষ্টা করে এবং বলে, স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। জয়শঙ্কর বলে, আমি ব্যস্ত ছিলাম। পুলিশ স্টেশন আমার অধীনে এবং আমার অনেক কাজ থাকে। তখন সবার সামনে কার্তিককে অপমান করা হচ্ছিল এবং রঘু খুব খুশি হচ্ছিল। কার্তিক খুব রেগে গিয়ে বলে, তাহলে এসআই এর প্রয়োজন কি, যদি সবকিছু আপনাকে জিজ্ঞাসা করে করতে হয়? জয়শঙ্কর বলেন, ঠিক আছে, এখন তোমাকে শিক্ষা দিতে হবে কিভাবে সিনিয়রের সম্মান করতে হয়। তিনি বলেন, তুমি গাড়িতে এসে বসো, এবং তিনি স্টেশন থেকে বেরিয়ে আসেন। তারপর আমরা দেখি রামিয়া ঠিক তখনই স্টেশনে আসে এবং জয়শঙ্কর স্যারের কাছে ক্ষমা চায়। সে বলে, আমার স্বামী নির্দোষ। রামিয়া আর কেউ নয়, সে যোশীর স্ত্রী, যিনি সুনিতার উপর হামলা করেছিলেন এবং বলেছিলেন ভুলবশত আমি সুনিতার উপর হামলা করেছি। জয়শঙ্কর স্যার বলেন, তোমার স্বামী একটি গুরুতর অপরাধ করেছে। আমার স্ত্রী 2 বছর ধরে হুইল চেয়ারে ছিল, ভালো করে হাঁটতে পারতো না, আর তোমার স্বামী আজ জেলে আছে, সেটাই তার আসল জায়গা। তখন রামিয়া বলে, স্যার আমার কাছে কিছু টাকা আছে, আর উকিল বলেছে যে টাকা দিয়ে সবকিছু ঠিক করা যেতে পারে। জয়শঙ্কর তার উপর রেগে গিয়ে চিৎকার করে বলেন, তুমি যদি ছেলে হতে তাহলে আজই তোমাকে দেখিয়ে দিতাম। তারপর তিনি কার্তিককে নিয়ে গাড়ি চালিয়ে চলে যান। তারপর সরাসরি মনু দাসের বাড়িতে পৌঁছয় এবং তার কলার ধরে সবার সামনে টেনে গাড়িতে বসায়। জয়শঙ্কর বলেন, তোমাকে আমি জেলে পচাবো এবং তোমার কোনো বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না। তোমরা আইন নিয়ে মজা বানিয়েছো। এই কথাটি কার্তিকের উদ্দেশ্যে ছিল। যখন তারা মনু দাসকে গাড়িতে বসাচ্ছিল, আমরা দেখি কার্তিক খুবই রাগের দৃষ্টিতে জয়শঙ্করকে দেখছিল। এরপর 4 মাস পর দৃশ্য পরিবর্তন হয় এবং গ্রামের একটি উৎসব চলছিল। সেখানে অনেক হইচই হচ্ছিল। তখন আমরা দেখি জয়শঙ্কর কারোর সাথে ফোনে কথা বলছিলেন। বলছেন, আজ রাতে আমার পরিবারের লোকেরা বাড়িতে থাকবে না, তারা আমার শ্বশুর বাড়ি যাবে, তাই বাড়ি ফাঁকা থাকবে, তোমরা আসতে পারো। এরপর আমরা দেখি সেই দিনই মনু দাস জেল থেকে মুক্তি পায় তার ভাইদের সাথে। এরপর আমরা রাতে দেখতে পাই যখন কার্তিক স্টেশনে ছিলেন এবং রঘু এসে কার্তিক স্যারকে বলে, জয়শঙ্কর স্যার ইচ্ছা করে আপনাকে এত চাপের মধ্যে রাখেন, কারণ আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমিও করেছিলাম। তিনি খুব ভালো মানুষ নন, খুবই অহংকারী। আমি শুনেছি তিনি ঘুষও নেন, আর রামিয়া নামের যেই মেয়েটি আসে তার সাথে তার সম্পর্ক চলছে। কার্তিক বলে, তুমি এসব আমাকে কেন বলছো, তোমার কাজ কি? তখন রঘু বলে, স্যার আমাকে 3 দিনের ছুটি দরকার, আমি ছোট শহরে যাচ্ছি। কারণ কার্তিকও জানতো যে রঘু খুব সহজ সরল লোক ছিল না, কারণ একজন কনস্টেবল কার্তিককে রঘুর সম্পর্কে সবকিছু জানিয়ে দিয়েছে। তারপর আমরা দেখি উৎসবের এলাকায় যখন কার্তিক ডিউটি করছে, তখন উদয়ভান তাকে ফোন করে। উদয়ভান চায় যে কার্তিক এবং সিআই জয়শঙ্করের মধ্যে যে দূরত্ব আছে তা ঠিক হয়ে যাক, কারণ তখনই স্টেশন ভালোভাবে চলবে। এত দ্বন্দ্ব রেখে কি লাভ? এই জন্য সে কার্তিককেও জয়শঙ্করের বাড়িতে ডেকে নেয় এবং তাকে মদ অফার করে। জয়শঙ্কর তখন বলে, এগুলোর কি দরকার, তুমি কেন ওকে ডেকেছো? এসব কথা সে কার্তিকের সামনেই বলে। তারপর কার্তিক বলে, স্যার আমি ইউনিফর্ম পরে আছি এবং আমি মদ খাবো না, আমাকে ডিউটি করতে হবে। তারপর সে রাগে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখি জয়শঙ্কর ছাদে আছে। তখন প্রশান্ত নামের একটি ছেলে সজীবনকে নিয়ে আসে এবং বলে, স্যার গত রাতে উৎসব ছিল, তাই আপনার বাড়িতে প্লাম্বিং এর কাজ করা সম্ভব হয়নি। সে একজন ভালো প্লাম্বার, আমি তাকে নিয়ে এসেছি, সে পুরো কাজ ঠিক করে দেবে। যদি আপনি এখন বাড়ির বাইরে যান তবে তাকে চাবিটি দিয়ে যাবেন, সে টেবিলে রেখে যাবে। সজীবন ঘরের ভেতরে যায় এবং প্লাম্বিং এর কাজ শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই ছাদের ওপর থেকে একটি গামলা পড়ার আওয়াজ আসে। সজীবন স্যারকে ডাকে এবং তারপর সে ছুটে ছাদে যায়। ছাদে গিয়ে দেখে একটি ব্যাগের মধ্যে রামিয়ার মৃতদেহ রাখা আছে, যা খুবই খারাপভাবে আঘাতপ্রাপ্ত ছিল। মানে রামিয়া মারা গেছে। তাকে দেখে জয়শঙ্কর পুরো শকড হয়ে দাঁড়িয়েছিল। সজীবন খুবই আতঙ্কিত হয়ে যায় এবং ছুটে গিয়ে বাকিদের ডেকে নিয়ে আসে। জয়শঙ্কর তখন সেখানে বোবা হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কি হয়? এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং পুলিশ স্টেশন থেকে সবাই তদন্ত করতে আসে, যার মধ্যে কার্তিক এবং ডিএসপি উদয়ভানও ছিল। উদয়ভান কার্তিককে বলে, এসপি স্যার এখানে আসবেন।
তাদেরকে বলো না যেন গতকাল আমরা এখানে মদ খাচ্ছিলাম। কিন্তু কার্তিক বলে, আমি মিথ্যা বলতে পারবো না। যদি তারা আমাকে জিজ্ঞাসা করেন আমি সত্যি কথা বলে দেব। আপনিই তো আমাকে এখানে ডেকেছিলেন। আসলে উদয়বান নিজেও নিজের পথ পরিষ্কার করতে চেয়েছিল, কারণ সেদিন রাতেও সে মদ খেয়েছিল। যদি এসপি স্যার জানতে পারেন তাহলে তাকেও এই কেসে টেনে আনা হবে। কিন্তু আমরা দেখি এসপি স্যার আসেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি জয়শঙ্করের স্ত্রীর সামনেই প্রশ্ন করেন, তুমি রামিয়াকে কিভাবে চেনো? তখন জয়শঙ্কর বলে, রামিয়ার স্বামী আমার স্ত্রীর উপর হামলা করেছিল, আর তখন থেকে তার স্বামী জেলে আছে। সে আমার কাছে শুধু এক কথাই বলতে আসতো যে আমার স্বামী নির্দোষ, আর টাকা নিয়ে আমি যেন তার স্বামীকে মুক্ত করে দেই, মামলা তুলে নিই। আর এটাই সে সবসময় বলতো। উৎসবের শেষ দিন সকালে যখন আমার পরিবার শ্বশুরবাড়ি গিয়েছিল, তখন রামিয়া আবার টাকা নিয়ে এসেছিল, কিন্তু আমি তাকে স্পষ্টভাবে না বলে দেই। তখন প্রায় বিকেল 4টে বাজে। তারপর এসপি আশেপাশের লোকেদেরও জিজ্ঞাসা করতে শুরু করেন যে রামিয়াকে কেউ তখন দেখেছিল কিনা। তখন প্রশান্ত নামের যে ছেলেটি ছিল সে বলে, হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম রামিয়া তার বাচ্চার সঙ্গে স্যারের বাড়িতে এসেছিল। তখন প্রায় 4টা বাজে। তখন জয়শঙ্কর বলে, না স্যার, সে 4টায় এসেছিল এবং তার সঙ্গে কোনো বাচ্চা ছিল না। এরপর কি হয় তাদের বক্তব্য মিলে যায় না, তাই তদন্ত শুরু হয়। এর সঙ্গে আমরা দেখি যে জয়শঙ্করের মামলাটি যখন আদালতে নেওয়া হয়, আদালত তাকে 15 দিনের জন্য রিমান্ডে পাঠায়। এরপর আমরা দেখি কার্তিক তার মায়ের সঙ্গে দেখা করতে আসে তার মামার কাছে। তার মামা একটি রাজনৈতিক দলের নেতা ছিল। তার মামা এই মামলার বিষয়ে কথা বলেন এবং বলেন, আমাদের ইমেজ নষ্ট হচ্ছে, আমরা শীর্ষ দল, এবং এখন আমি চাই যে উদয়ভানের জায়গায় তুমি এই মামলাটির নেতৃত্ব দাও। অফিসিয়ালি তারই নাম থাকবে, কিন্তু তুমি সমাধান করবে। আমি চাই যে বা যারা পেছনে রয়েছে তারা সামনে আসুক, কারণ উদয়ভান তার বন্ধু। সে চায় জয়শঙ্কর বেঁচে যাক, কিন্তু আমি চাই না যে অপরাধী বেঁচে থাকুক। যেই অপরাধী হোক তাকে সামনে আসতে হবে। আমি একটি ভয়মুক্ত শহর তৈরি করতে চাই। তারপর আমরা দেখি এই মামলাটি সমাধানের দায়িত্ব কার্তিককে দেওয়া হয়, কিন্তু উদয়ভান তার উপর রেগে ছিল। সে বলে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু তাদেরকে ডিপার্টমেন্টেই থাকতে হবে। কিন্তু কার্তিক বিনয়ের সঙ্গে কথা বলে। সে বলে, স্যার, আমি পুরো বিভাগের সমর্থন চাই। যদি জয়শঙ্কর স্যার নির্দোষ হয় আমরা পুরো মামলার গভীরে যাব, আর যদি তিনি দোষী হন তাহলে তিনি জেলে যাওয়ার জন্য যোগ্য। তারপর আমরা দেখি তদন্ত শুরু হওয়ার পর কার্তিক যায় রামিয়ার প্রতিবেশীর বাড়িতে এবং জিজ্ঞাসা করে, জয়শঙ্কর স্যার ছাড়া আপনি আর কোনো পুলিশ অফিসারকে চেনেন? তখন প্রতিবেশী বলে, আমি একবার দেখেছিলাম একজন পুলিশ অফিসার তার স্ত্রীর সঙ্গে রামিয়ার বাড়িতে এসেছিলেন, কিন্তু তাদের মুখ আমার মনে নেই। আমি ভালো করে দেখেছি, তবে রামিয়া তার স্ত্রীর সঙ্গে অনেকক্ষণ ধরে বাড়ির ভেতর কথা বলছিল। এরপর আমাদের জেলের ভেতরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি জেলখানার ভেতরে পুলিশ অফিসার আছে, আর চোর ডাকাতদের সুযোগ হয়ে যায় তাকে নির্যাতন করার এবং তার উপর অত্যাচার চালানোর। একই ঘটনা জয়শঙ্করের সাথেও ঘটে। সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মারার চেষ্টা করে, কিন্তু জয়শঙ্কর একে একে সবাইকে খুব ভালো করে পেটায়। তখন পেছন থেকে একজন ছুরি নিয়ে আসে এবং জয়শঙ্করের পিঠে ডুবিয়ে দেয়। এতে সে সামান্য আহত হয়। সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে যোশী। সে বলে, তুই আমার স্ত্রীকে মেরেছিস, কিন্তু জয়শঙ্কর তা স্বীকার করে না। সে বলে, আমি তোমার স্ত্রীকে মারিনি। তখন আমরা দেখি ওয়ার্ডেন এবং অন্যরা এসে পড়েছে এবং তাকে আলাদা করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। কার্তিক আসে, কি কারণে তোমার মনে হয় যে জয়শঙ্কর স্যার তোমার স্ত্রীকে মেরেছে? তখন যোশী বলে, সেদিন রামিয়া আমাকে ফোন করেছিল। ফোনে সে বলেছিল যে জয়শঙ্কর স্যারের সঙ্গে দেখা করেছে, কিন্তু স্যার আমার উপর রেগে গিয়েছিলেন। যাই হোক, তুমি ভুল করেছ, কিন্তু তারপর আমি সেখান থেকে ফিরে আসি। তবে স্যার হয়তো আমার উপর কিছুটা দয়া করেছেন, তাই তিনি নিজে অটো পাঠিয়েছেন তার বাড়ি যাওয়ার জন্য এবং কিছু টাকার কথাও বলেছিলেন। আর সেন্টো নামের এই ছেলে অটো চালাচ্ছিল। আর এইসব কথা কার্তিক স্যার আমি উদয়ভানু স্যারকে বলেছিলাম। কিন্তু এরপর আমরা হাসপাতালের দৃশ্য দেখতে পারি। ডাক্তার বলে, চিন্তার কোনো কারণ নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন জয়শঙ্কর একটি বন্দির মতো উদয়ভানুর কাছে একটি অনুরোধ জানায়, আমার এখনই সময় আছে। তুমি কোর্টে গিয়ে বলো
আমি গুরুতরভাবে আহত হয়েছি এবং আমাকে 15 দিনের সময় দেওয়া হোক। এই 15 দিনের মধ্যে আমি আমার এই কেসটি সমাধান করব। তারপর আমরা দেখতে পারি জয়শঙ্করের বাড়ির বাইরে থেকে একটি লোক ভিডিও বানাচ্ছিল। তখন তার প্রতিবেশীরা তাকে ধরে ফেলে এবং তাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে আসার পর সে বলে যে এরা আমাকে খুব পিটিয়েছে। আমি একজন লেখক, আমি সত্য ঘটনা নিয়ে লিখি, থ্রিলার মিস্ট্রি কেসগুলি নিয়ে। আর স্যার, আমি আপনাকে একটা ব্রেকিং নিউজ দেই যে জয়াশঙ্করজির স্ত্রী রামিয়াকে হত্যা করেছে, কারণ হয়তো তিনি জানতে পেরেছে যে রামিয়া আর স্যারের মধ্যে কিছু অ্যাফেয়ার চলছে। তারপর আমাদের দেখানো হয় সেই রাতের ঘটনা, যেখানে দেখা যায় জয়াশঙ্কর স্যারের বাড়িতে কেউ আসে এবং জয়াশঙ্করজির বুলেটের বাইকের উপর থেকে কাপড়টি সরিয়ে বাইকের পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর তদন্ত দল সেখানে আসে এবং কার্তিক লক্ষ্য করে যে দরজার পাশে একটি বিয়ের কার্ড লাগানো রয়েছে। সেটি যখন উল্টায় তার পিছনে একটা ফাঁসি দেওয়া মানুষের ছবি দেখতে পায়। তখন সবার সন্দেহ যায় মনু দাসের উপর, কারণ জয়াশঙ্কর স্যার তার বিয়ে ভেঙে দিয়েছিলেন। তারপর পুলিশরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং তাকে অনেক মারধর করে, যা আদেশ দিয়েছিল উদয়ভানু। তখনই কার্তিক সেখানে আসে এবং সবাইকে থামায় এবং বলে এটা এত বোকা নয় যে ক্রাইম সিনে যাবে, বুলেট জ্বালিয়ে দেবে এবং নিজেরই বিয়ের কার্ড সেখানে রেখে দেবে। বিয়ের কার্ডের উপর ভালোভাবে নাম পড়া যাচ্ছিল না। আর তোমরা শুনতে পাচ্ছ না, এই কেসের ইনচার্জ আমি, উদয়ভানু স্যার নন, তাই আমার আদেশ মেনে চলবে তোমরা। তারপর কার্তিক মনু দাসকে জিজ্ঞাসা করে তোর কি মনে হয়? সে আবারও বিনায়কের নাম নেয়, যে একজন টিভি অপারেটর। এরপর কার্তিক তার অনুসন্ধান শুরু করে এবং জানতে পারে যে সে অন্য গ্রামে চলে গেছে। তখন কার্তিকের এক বন্ধু যার নাম ভেনু সেই গ্রামে থাকে। কার্তিক ভেনুকে জিজ্ঞাসা করে বিনায়কের সঠিক অবস্থান। তখন ভেনু বলে যে তার কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। এরপর কার্তিক পরের দিন বিনায়কের সাথে দেখা করতে যায়, কিন্তু বিনায়কের কথা শুনে তার মনে হয় না যে সে সন্দেহজনক হতে পারে, কারণ সে অনেকদিন ধরে হাসপাতালে রয়েছে। কার্তিক চিকিৎসকের সাথে সব বিল এবং অন্যান্য তথ্য যাচাই করেছে। বিনায়কের শরীরে এত শক্তি নেই যে সে দেয়াল টপকে গিয়ে বুলেটে আগুন লাগাবে। এরপর কার্তিক মনু দাসকে কল করে। তখন তার মা বলে আপনাদের ইন্টারোগেশনের ভয়ে আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। তখন তারা যখন হাসপাতাল থেকে বের হচ্ছিল, এক কনস্টেবল আসে এবং বলে জয়শঙ্কর স্যার এই গ্রামেও অনেক আগে ডিউটি করেছেন। একবার জয়শঙ্কর স্যারের উপর একটি হামলা হয়েছিল। এক লোক তার উপর ছুরি নিয়ে আক্রমণ করেছিল, তার নাম ছিল সেন্টো। এরপর কার্তিকের মাথায় সন্দেহ তৈরি হয়, কারণ সেন্টো নামটি যোশীও উল্লেখ করেছিল যে সেই দিন রামিয়ার অটো চালাচ্ছিল। এরপর কার্তিক থানায় যায় এবং জয়শঙ্কর স্যারের সেই কেসের ব্যাপারে খোঁজ করে। তখন কেস ফাইল থেকে জানা যায় যে বহু বছর আগে সেন্টো নামের এক যুবক এবং তার গ্যাং স্যারের উপর হামলা করেছিল। তাদের মধ্যে একজন ছিল শিবদাসের ছেলে। সে এই থানায় কনস্টেবল হিসেবে কাজ করত। শিবদাস জয়শঙ্করকে মাপ চায় এবং জয়শঙ্কর সেই কেসটি ধামাচাপা দেয়। তারপর দেখা যায় কার্তিক সোজা শিবদাসের বাড়িতে যায় এবং পুরো কেসের ব্যাপারে সত্যতা জানতে পারে। আসল ঘটনা ছিল শিবদাসের ছেলে অরুণ। সে টিনেজ বয়সেই সেন্টোর গ্যাংয়ের সাথে মেলামেশা করতে শুরু করেছিল। তার সঙ্গ খুবই খারাপ ছিল। সেন্টো এবং তার গ্যাংয়ের অন্যান্য লোকেরা অরুণ তাদের সঙ্গে জঙ্গলে ঘুরতে যায়। সঙ্গে অরুণের এক বান্ধবীও ছিল, সে একজন মেয়ে। তখন আমাদের পুলিশ বিভাগের একজন অফিসার সেখানে ডিউটিতে ছিলেন। তিনি তাদের দেখে একটি খারাপ মন্তব্য করেন, এত ছেলের সাথে এই মেয়েটি কেমন করে। তখন তারা খুব রেগে যায় এবং পুলিশ অফিসারকে খুব মারধর করে। তখন সেই রাস্তা দিয়ে জয়শঙ্কর স্যার তার গাড়ি নিয়ে যাচ্ছিলেন। জঙ্গলের বাইরে বুলেট বাইক দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তারপর তিনি যখন তার দলের সাথে ভিতরে আসে, তখন সে দেখতে পায় এসব কিছু ঘটেছে। তখন পুলিশ অফিসার তাকে ছাড়িয়ে নেয় এবং তাদের সবাইকে নিয়ে গিয়ে মারধর করে, আর আমার ছেলেকেও। কিন্তু যেহেতু সে আমার ছেলে, আমি তাদের অনেক অনুরোধ করি এবং বলি স্যার আপনি যদি কেস করেন আমার ছেলের জীবন শেষ হয়ে যাবে। অনেক অনুরোধের পর জয়শঙ্কর স্যার রাজি হয়ে যান এবং আমি আমার ছেলেকে ছাড়িয়ে আনি। এরপর সে ভালোভাবে পড়াশোনা করে এবং আমি তাকে আয়ারল্যান্ডে পাঠিয়ে দেই। এখন সে সেখানে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে আছে। আর সেন্টোর ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি বহু বছর ধরে সেন্টোকে দেখিনি। কিন্তু কার্তিক বলে যদি কিছু জানা যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অন্যদিকে দেখা যায় জয়শঙ্কর ভাবতে বসেন যে সেই দিন কিভাবে এইসব ঘটনা ঘটেছিল। তখন তার মনে পড়ে যে সাজীবনের কাছে বাড়ির চাবি ছিল। সে বলেছিল স্যার আমি চাবি রেখে দেব, আপনি যদি বাড়ির বাইরে কোথাও যেতে চান যেতে পারেন। অর্থাৎ সারজীবন বাড়ির সবকিছু জানতো। এরপর জয়শঙ্কর তার কনস্টেবলকে নিয়ে সারজীবনের বাড়ির আশেপাশে যায়
এবং সজীবন তাকে দেখে পালাতে শুরু করে। পরে আমরা দেখি যে কার্তিকের কাছে একটি কল আসে, যেখানে বলা হয়েছিল রাস্তার ধারে একটি মেডিকেল শপ আছে যেখানে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। যদিও জয়শঙ্কর স্যারের বাড়িতে সে অটো নিয়ে এসেছিল, সেই অটোর নম্বর প্লেট আমরা পেয়েছি, সেই অটোর নাম্বারের পুরো ঠিকানাও আমরা আমি এখনই সেই অটোর নম্বর পাঠাচ্ছি এবং সেই অটোর মালিকের নাম রঘু। তখন কার্তিক পুরো ঘটনাটা বুঝতে পারে যে হয়তো রঘুই আসল খুনি। এরপর কার্তিক যখন অটো পরীক্ষা করতে যায় তখন দেখে অটোর অবস্থা খুব খারাপ। তখন সে বলে, তুমি একজন পুলিশ অফিসার, তুমি ভালোভাবে জানো যে প্রমাণ কিভাবে লুকোতে হয়। সেখানে একটি ছুরি পাওয়া যায় আর ড্রামের নিচে কিছু রক্তের দাগও পাওয়া যায়। তখন রঘু বলে, আমার ভাই একটি মুরগির দোকানে থাকে, ওরই রক্ত এটি। এরপর পুরো বাড়ির তল্লাশি করা হয় কিন্তু কিছু পাওয়া যায় না। তখন রঘুকে বলা হয়, তুমি একজন সন্দেহভাজন, কারণ এই গাড়ির নাম্বারটি পুরোপুরি মিলে গেছে যে অটোতে রামিয়া শেষবার উঠেছিল। তোমাকে থানায় আসতে হবে, তুমি একজন সাসপেক্ট। এরপর সেই রাতে দেখা যায় একটি গাড়ি আসে যেখান থেকে রামিয়ার মেয়ে বের হয় এবং পাড়ার বাড়িতে গিয়ে দরজা পিটোতে থাকে। সে তার মাকে ডেকে কাঁদতে থাকে। পরের দিন কার্তিক জিজ্ঞাসাবাদের জন্য আসে, কিন্তু সেই মেয়ে আর কথা বলার অবস্থায় ছিল না। সে শুধু জিজ্ঞাসা করছিল আমার মা কোথায়। তখন তাকে বলা হয়, একজন ক্যামেরাওয়ালা আঙ্কেল বলেছে যে তোমার মা মারা গেছে। তখন অন্য গ্রামের একজন অফিসার যিনি কার্তিককে কল করে জানায়, আমি সেন্টুর ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি, সে একটি জায়গায় জেসিপি চালকের কাজ করে, আমি ঠিকানা পাঠাচ্ছি। এরপর কার্তিক এবং তার পুরো দল সেখানে যায়। এরপর একজন বৃদ্ধা লোক তাদের জানায়, সেন্টো অনেকদিন ধরে এখানে আসেনি, তবে কিছুদিন আগে সে একটি মেয়েকে নিয়ে এখানে এসেছিল এবং দরজা বন্ধ করে রেখেছিল। এরপর যখন তারা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের দেখে পালালেন কেন? তখন সে বলে, স্যার আপনারা তো পুলিশ অফিসার, আপনারা যে কোনো কেসে আমাকে ফাঁসাতে পারেন, তাই আপনাদের দেখে আমি ভয় পেয়েছিলাম। এরপর দেখা যায় কার্তিক এসপি স্যারকে পুরো ব্যাপারটি জানায়, রঘুর অটোর বিষয়ে জানায় এবং বলে সেখানে যেই রক্ত ছিল সেটি মুরগির রক্ত। উপর থেকে এই অটোর পুরোপুরি নম্বরটি কপি করা হয়েছে। এই অটো আর চালানো হয় না, যেন আমাদের সামনে একের পর এক সাসপেক্ট উপস্থিত হচ্ছে। তখন জয়শঙ্কর স্যারের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে এবং বলা হয়, আপনি যাকে খুঁজছেন সেই সেন্টো আর কারো কাছে নেই, সে কার্তিকের কাছেই আছে। এরপর দেখা যায় জয়শঙ্কর স্যার কার্তিকের সামনে আসে এবং বলে, আমি তোমাকে সবকিছু ব্যাখ্যা করি কিভাবে এইসব ঘটেছে। কিন্তু কার্তিক ওর উপর বিশ্বাস করে না, তার মনে হয় এই সব ঘটনার পেছনে জয়শঙ্কর স্যারেরই হাত আছে। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয়, কিন্তু জয়শঙ্কর স্যার তাকে শান্ত করে এবং বলে, তোমাকে এখন ফাঁসানো হবে। তোমার সিনিয়রকে কল করে বলা হবে যে তুমি সেন্টোকে মেরেছো এবং তোমার অতীতও রেকর্ড আছে, তোমার এতবার পোস্টিং হয়েছে এবং তুমি আমার সঙ্গে যুক্ত, এটা দেখানোর চেষ্টা করা হবে। এরপর দেখা যায় উদয়বানু স্যারের কাছে ইতিমধ্যেই একটি অজানা নম্বর থেকে কল গিয়েছে এবং বলা হয়েছে কার্তিকের বাড়ির সামনে সেন্টোর লাশ পাওয়া যাবে। এরপর জয়শঙ্কর স্যার এবং কার্তিক সিদ্ধান্ত নেয় যে তাদের দুজনকেই এই কেস সমাধান করতে হবে। তারা গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। পরে দেখা যায় কার্তিকের কাছে বিনির একটি ভয়েস নোট আসে যেখানে লেখা ছিল, যখন তুমি আমার ভয়েস নোটটি পাবে তখন তুমি আমাকে কল করবে। কিন্তু বিনিকে কল করলে নেটওয়ার্ক সমস্যার কারণে তার কাছে কল পৌঁছচ্ছিল না। এরপর তারা দুজনে বিনির বাড়িতে যায় এবং তারা জানতে পারে যে বিনি বাড়িতে নেই। সে বলেছিল যে সে পাসপোর্ট অফিসে গিয়েছে। পাসপোর্ট অফিসে যাওয়ার পর যখন বিনির ছবি দেখানো হয় তখন তারা বলে, হ্যাঁ এসেছিল 6 জন লোকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, যাদের মধ্যে শুধু দুজনেরই পাসপোর্ট ছিল, সেন্টো এবং অরুণ। এরপর দেখা যায় জয়শঙ্কর স্যার বলেন, বিনির ফোন ট্র্যাক করো। ফোন ট্র্যাক করার পর যে টাওয়ার লোকেশনে পাওয়া যায় তা আর কারো নয়, অবসরপ্রাপ্ত কনস্টেবল শিবদাসের। পরে দেখা যায় অরুণের সেখানে শ্রাদ্ধ চলছে এবং জানা যায় যে আয়ারল্যান্ডে অরুণের একটি দুর্ঘটনা হয়েছিল এবং সে মারা গেছে। এরপর দেখা যায় জয়শঙ্কর আর কার্তিক খালি হাতে ফিরে আসে। তাদের লুকিয়ে থাকতে হয় কারণ দেখা যায় যে এসপি স্যার উদয়ভানুকে বলে দিয়েছেন তাদের দুজনকে খুঁজে বের করতেই হবে। তখন কার্তিকের কাছে আরেকজন পুলিশ অফিসারের কল আসেন, যিনি বলেন, স্যার আমি অরুণের ট্রাভেল এজেন্সি চেক করেছি, সে কখনোই এই দেশ থেকে বাইরে যায়নি। এরপর তারা আবার শিবদাসের বাড়িতে যায় এবং তাকে 3rd ডিগ্রি জিজ্ঞাসাবাদ করে। শিবদাস তখন বলতে শুরু করে সেদিন ঠিক কি ঘটেছিল। সে বলে যে যে গল্প বলা হচ্ছিল সেটি আসল সত্যি। আসলে যে মেয়েটি ছিল সে অরুণের গার্লফ্রেন্ড ছিল এবং অরুণের খুব খারাপ লেগেছিল। সেন্টো তার সাহায্য করেছিল, একজন পুলিশ অফিসারকে ধরে রাখে এবং সেই অফিসারকে মারধর করেছিল অরুণ। যখন তোমরা তাকে থানায় ধরে এনেছিলে তাকে পশুর মতো মারছিলে। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার ছেলেকে শাস্তি দাও,
সে পশুর মতো আচরণ করেছে। তুমি ভাগ্যবান যে আমি তার বিরুদ্ধে কোনো কেস দায়ের করিনি। তুমি আমার ছেলেকে আমার হাত দিয়ে পশুর মতো মারালে, আর থানার সেই ঘটনার পর আমার ছেলে আমার ইউনিফর্ম জ্বালিয়ে দেয়। আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে তাকে বাঁচানোর জন্য আমি এসব করেছি, কিন্তু আমার ছেলে আর আমার সঙ্গে কথা বলছিল না। সে বলেছিল তুমি আমাকে মেরেছ, তার সামনেই আমাকে মারলে। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু তার চোখের সামনে আমি এখন পড়ে গিয়েছি। যদি আমার মাকে কেউ এটা বলতো, সেটা যদি পুলিশ অফিসার হতো, তুমি কি করতে? আমার কোনো উত্তর দেওয়ার ছিল না স্যার। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একদিন সে নিজেই তার জীবন শেষ করে ফেলে। কিন্তু আমি এ ব্যাপারে কাউকে কিছু বলিনি, শুধু আমি এবং আমার ভাগ্নেই এটা জানে। আমি তাকে আমার ঘরেই কবর দিয়ে দেই। পরে দেখা যায় যে শিবদাস যোশীকে ভাড়া করেছিল তার স্ত্রীকে মারার জন্য, কিন্তু সে বেঁচে যায় এবং যোশী জেলে চলে যায়। যোশী এটাও জানায় যে সে তার স্ত্রী রামিয়াকে সবকিছু জানিয়ে দিয়েছে। তুমি যদি আমাকে ডাবল ক্রস করো, সে সবকিছু পুলিশকে বলে দেবে। টাকা সময় মতো আমার পরিবারকে পৌঁছতে হবে। সবাই জানে যে রঘু ছড়িয়ে দিয়েছিল যে রামিয়া এবং জয়শঙ্কর স্যারের মধ্যে কিছু একটি সম্পর্ক চলছে। যখন এই সব ব্যাপার গ্রামে ছড়িয়ে পড়ে, তখন শিবদাসও এই ব্যাপারে জানতে পারে। সে ভাবে একদিন না একদিন রামিয়া জয়শঙ্করকে সবকিছু বলে দেবে। এরপর সে সেন্টোকে ভাড়া করে রামিয়াকে খুন করার জন্য। সেন্টো গিয়ে রামিয়াকে বলে জয়শঙ্কর স্যার তাকে ডেকেছেন, আর জয়শঙ্কর স্যারের বাড়ির বাইরে গিয়ে তারা নাটক করে। কিন্তু সেন্টো চায় না যে তার উপর কোনো গুরুতর মামলা পড়ুক, তাই সে মেয়েটিকে ছেড়ে দেয়। শিবদাসের সাথে দেখা করে সে সবকিছু বলে এবং কিছু টাকার দাবি করে। তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারপর সেই রাতে শিবদাস তার ভাগ্নের সাথে মিলে সেন্টোকে হত্যা করে এবং সেই লাশ নিয়ে গিয়ে কার্তিকের বাড়ির সামনে ফেলে দেয়, যাতে সব সন্দেহ কার্তিকের উপর যায়। পরে দেখা যায় শিবদাসের বাড়ির ভেতরে বিনির লাশও পাওয়া যায়। সে সেখানে বন্দী ছিল। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয় এবং শিবদাসের ভাগ্নে আসে, কিন্তু তারা দুজনকেই মেরে ফেলে এবং এরপর পুলিশ সেখানে আসে। তখনই এই কেসটি সমাধান হয়। পরে দেখা যায় যে উদয়ভানু স্যারের পুরো ঘটনাটি একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই উদয়ভানুও মারা গেছে। তাকে কেউ রহস্যজনকভাবে হত্যা করেছে। এই রহস্যময় সমাপ্তির মাধ্যমে মুভির গল্পটি শেষ হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।